আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি। হুম। জি, দেখা আজকে যাচ্ছে। আজকে আমাদের মূল ক্লাসের একেবারে কালকে তো আমরা একটা ওভারভিউ দিয়েছিলাম, মোটামুটি সবাইকে একটা ধারণা দিয়েছিলাম। আজকে আমরা সরাসরি মডেল ভিত্তিক আলোচনা করব এবং এটাই আমাদের ফর্মাল ক্লাসের একেবারে শুরু পর্যায়ে ফেসে চলে যাবে। সবাই একটু ধৈর্য সহকারে সময় দিবেন, কালকে অফিস আছে, তারপরেও আমরা একটু যেহেতু লেট করে ফেলেছি, আমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকবো। আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ খুব দ্রুতই। তার আগে আমরা আলোচনাটা শুরু করে দেব। তো এখানে আজকে যারা নতুন আছেন তাদের জন্য ওয়েলকাম। যারা ভর্তি হয়েছেন তারা সবাই আমার ভিডিও লেকচার আগের ক্লাসেরটা পেয়ে যাবেন তাদের আইডিতে। আর যারা ভর্তি হননি এখনো ভর্তি হয়ে যান। যে কোনো ক্লাস মিস করলে বা কোনো টাইম মিস করলে আপনাদের আইডিতে আপডেট পাবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন সবাই। সেখানে আমাদের সকল সেবার আপডেট পাবেন, সাথে সাথে আপনাদের কোশ্চেনগুলো আপনারা করতে পারবেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিজনেস কমিউনিকেশন। এইটা কিন্তু টোটালি ইংলিশে পরীক্ষা দিতে হবে আপনাকে, বাংলার কোনো স্কোপ নাই। আমাদের সিলেবাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, এখন আজকে আমরা মূল টপিক ধরে ধরে আলোচনা করব। এখানে আমি প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করব না ওইভাবে, কারণ এখানে একটু ব্যাপার স্যাপার আছে। যে যদি আমি প্রতিটা কোশ্চেন ধরে ধরে আলোচনা করি তাহলে অনেক সময়ের ব্যাপার, অনেক আলোচ্যর ব্যাপার হবে। আমি সবচেয়ে মোস্ট যে ক্লাস ইম্পর্টেন্স থাকবে যে কোশ্চেনগুলো সেগুলো আলোচনা করব। তারপরেও আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে যে এটা আমাকে একটু বুঝাই দিলে ভালো হবে বা এটা আর একটু ভালো হবে, তো অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা হ্যান্ড রাইজ করব, কথা বলবো। আর সবাই বাইরে কথা বলতে হলে অবশ্যই মিউট করে নিব। আমার এখানে আমরা চাই যে কোনো প্রকারের বাইরের সাউন্ড আমরা না আসে, কারণ একজনের সাউন্ডের জন্য পড়ার ধারাবাহিকতা নষ্ট হবে, অন্যদের বিরক্তির কারণ না হই আমরা। প্রথম, আমি কিন্তু গত ক্লাসেও বলেছিলাম আপনাদেরকে, এই ক্লাসেও যেটা বলতেছি, এই ব্রড কোশ্চেন এখানে মার্ক আমাদের কত মার্ক আছে নতুন অনুযায়ী? ব্রড কোশ্চেনে কত মার্ক কেউ বলতে পারবেন? 40। 40। 40। 40, বাট এই 40 মার্কের জন্য যা পড়তে হবে আমাকে, পুরা সিলেবাস, অল সিলেবাস আমাকে কিন্তু পড়তে হবে এই 40 মার্কের জন্য। আর এই 40 মার্ক থেকেই বাকি যে 60 মার্কসের যে ধারাবাহিকতা, আমার যে পার্ট বি, সি, ডি এবং ই, এইটা কিন্তু এই 40 মার্কের ভিতর থেকেই বিভিন্নভাবে সাজানো কোশ্চেন। তো এই 40 মার্ক পড়তেই আমাদের ক্লাসগুলো অনেক বেশি লাগবে, বিস্তারিত আলোচনা হবে। এরপরে দেখা যাচ্ছে আমরা তখন কেস স্টাডিতে আলাদাভাবে যখন ক্লাসে যাব, কেস স্টাডি বা শর্ট নোটস, কম্পারিজন, তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র ওই ওভারলুকের মতন পড়ে যাব। কারণ এখানেই কিন্তু ওইটার সাথে প্রত্যেকটা রিলেটেড এবং প্রতিটা অংশই আমরা এখান থেকে যখন আলোচনা করব ঠিক ধরে ধরে ওইভাবেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা এখান থেকে শিখে যাব। প্রথম কোশ্চেন গত ক্লাসে আমি যেহেতু আলোচনা করেছিলাম 1 2, তো সেইখানে আমি আর নতুন করে এটা শুরু না করি। 3 নাম্বার কোশ্চেনটা আমিও দেখিয়েছিলাম। এখন আমার 4 নাম্বার কোশ্চেন একটু যাই। টপিকস অনুযায়ী যেহেতু কোশ্চেন দেওয়া আছে, আমি আলাদা করে টপিকস আলোচনা করব না। আমাদের এই কোশ্চেনগুলো বুঝবো এবং আপনারা কিন্তু জবাব দেবেন যে আসলে কোশ্চেনে আমি কি বলতে চাচ্ছি। এটা কিন্তু আপনাকে জবাব দিতে হবে যে এই কোশ্চেন আমি কি অ্যান্সার করতেছি। তাহলে এখানে আসছে আমার প্রথম কোশ্চেন আসছে, হোয়াট ডু ইউ মিন বাই বিজনেস কমিউনিকেশন। প্রথম 1 নাম্বারে আমাদের যেটা কোশ্চেন ছিল সেইখানে আমাকে ছিল হোয়াট ডু ইউ, প্রথম কোশ্চেনটা আমাদের কি ছিল 1 নাম্বারে? কমিউনিকেশন। এখানে আসছে নতুন একটা শব্দ, বিজনেস কমিউনিকেশন।
এখন এটা আসতে পারে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন হতেও পারে, আবার একটা কোশ্চেন হতে পারে, আমি গতকালকেও বলেছিলাম, ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, এই জিনিসটা কিন্তু হতে পারে। সংজ্ঞায় কিন্তু শুধুমাত্র এই শব্দগুলোই চেঞ্জ, আলাদা কিছু চেঞ্জ। আমি কিন্তু একটু আগেই বললাম যে সবাই একটু মিউট করে নেবেন দয়া করে। আমাকে যদি সেন্ট্রালি মিউট করতে হয় তাহলে আপনাদের এই বিষয়টা কেমন লাগবে? রাসেল ভাই একটু মিউট করে নিলে আমাদের জন্য সুবিধা হতো, আমরা আর কেউ এটা না করি। এই স্যামসাং, এই ভাইকে স্যামসাং এস এম, আপনি মিউট করে নেবেন। এখনো আমি দেখতেছি আছেন, যদি না পারেন আমাকে বলবেন, আমি মিউট করে দিব। এনাকে কি বলবো এত জিনিস। নুরুল আমিন ভাই, আপনি নিজেই মিউট করে নেন, সবাই মিউট করে নেন। আনমিউট করতেছেন কেন আপনারা? কথা না বললে কেন আবার ক্লিক করে আনমিউট করতেছেন? আমি মিউট করে দিয়েছি সেন্ট্রালি, আপনি ক্লিক করে আবারই আনমিউট করতেছেন, করে বাইরের সাউন্ড কেন আনতেছেন ভাই? তো এখানে আমাদেরকে বলা হয়েছে ডিসক্রাইব হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন। তা নুরুল আমিন ভাই, আপনাকে আমি মিউট করে দিচ্ছি বারবার, আপনি আবার কেন ক্লিক করে মিউট করে বাইরে কথা বলতেছেন? স্যার মনে হয় বুঝতে পারছে না। আমি তো তাকে সেন্ট্রালি মিউট করে দিচ্ছি, সেখানে থাকলেই তো ভালো থাকে, তিনি আবারও নিজে নিজে ক্লিক করছে। দেখেন পরে ওয়ারে অথবা কোশ্চেনটা আসছে, ও ডিসক্রাইব হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন সাচ অ্যাজ লেটার্স, সেমিনার্স, ইন্টারভিউ অ্যান্ড লাইক আদার্স। তার মানে ইফেক্টিভ কমিউনিকেশনের যে ওয়ে গুলো আছে, আপনাকে এই কোশ্চেনে একটা জিনিস আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ইফেক্টিভ কমিউনিকেশন এইটুকু দেখেন, হোয়াট ডু ইউ মিন বাই আন্ডারস্ট্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন, তারপর আমাকে জাস্ট এই কথাটা বলেছে। আপনারা দেখবেন এখানে এই যে ইফেক্টিভ কমিউনিকেশনের কয়েকটা নাম বলেছে, লেটার্স, সেমিনার্স, ইন্টারভিউ অ্যান্ড লাইক আদার্স। তাহলে আমাকে যদি এখন শর্ট কোশ্চেন আসে, হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়ে অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, আপনি লিখতে পারবেন? দেখেন এখানে বলে দিয়েছে, স্পষ্ট করে বলে দিয়েছে বিজনেস কমিউনিকেশনের যে ইফেক্টিভ ওয়ে গুলো, সেটা হচ্ছে সেমিনার, ইন্টারভিউ, লেটার, এই তিনটা তো আমাকে ওয়ে বলেই দিয়েছে। তাহলে আপনাকে কিন্তু শর্ট কোশ্চেনে, এই কোশ্চেনটা যদি শর্ট কোশ্চেন হিসেবে আসে, হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়ে অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, আপনি কিন্তু বলতে পারবেন লেটার, সেমিনার, ইন্টারভিউ, এগুলো কিন্তু আপনি বলতে পারবেন। তাহলে বিজনেস কমিউনিকেশন এবং ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন আমরা কিন্তু দুইটা এখানে আলাদাভাবেই বলেছি, যেহেতু কোশ্চেনের অনুযায়ী আমরা বলেছি। বিজনেস কমিউনিকেশন আমরা কি বলেছি? Business, the process of transmitting information from one person to another person within and outside the business environment. Transformation of information one person to other within and outside of business environment is called business communication. তার মানে আমাকে বিজনেস কমিউনিকেশনের টাইপস হচ্ছে টু টাইপস। হোয়াট আর দ্য টাইপস অফ বিজনেস কমিউনিকেশন? মেইন টাইপস হচ্ছে টু টাইপস। আমাকে বিজনেস কমিউনিকেশনের টাইপস হচ্ছে দুইটা। কি কি? একটা হচ্ছে ইনসাইড, অন্যটা হচ্ছে আউটসাইড। এই দুইটা হচ্ছে আমার বিজনেস কমিউনিকেশনের টাইপস। এই দুইটাই হচ্ছে আপনার বিজনেস কমিউনিকেশনের টাইপস।
তো এই বিজনেস কমিউনিকেশন আমাকে আরেকটা কোশ্চেন আসছো, হোয়াট আর দ্য মেইন বা হোয়াট আর দ্য টাইপস অফ বিজনেস কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন। আমরা বলতে পারবো টু টাইপস আর বিজনেস কমিউনিকেশন, ওয়ান ইজ ইনসাইড বিজনেস কমিউনিকেশন, অ্যানাদার ইজ আউটসাইড বিজনেস কমিউনিকেশন। আর এখানে আমি ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশনের মধ্যে পার্থক্যটা কি? অ্যান ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন between two or more person wherein the intent message is successfully delivered, received and understood. পার্থক্যটা দেখেন কোথায়। আমাকে যদি বলা হয় compare or contrast and compare between business communication and effective business communication, যদি আপনার কোশ্চেনে আসে সেক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা শুধুমাত্র বিজনেস কমিউনিকেশন হচ্ছে কমিউনিকেট করা, ইনফরমেশন ট্রান্সফার করা, বাট ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন হতে হলে সাকসেসফুলি ডেলিভার্ড হতে হবে, রিসিভড হতে হবে এবং আন্ডারস্ট্যান্ড হতে হবে। আমি যে কোশ্চেনটা এখানে আপনাদের পড়াচ্ছি, শুধু যদি আমি আমার মতন পড়িয়ে যাই তাহলে সেটা হবে বিজনেস কমিউনিকেশন, বাট যখন আমার এই পড়াটা আপনারা ভালোভাবে গ্রহণ করতে পারবেন, আপনারা বুঝতে পারবেন, তখন সেটা হবে ইফেক্টিভ কমিউনিকেশন। ক্লিয়ার? আপনারা জি স্যার। রেসপন্স করবেন। তাহলে আপনারা এখন বুঝতে জি জি পারছেন। ক্লিয়ার। তাহলে আপনারা এখন হোয়াট ইজ দ্য জেনারেল কমিউনিকেশন, আপনাকে কমিউনিকেশনের তিনটা ওয়ে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে জেনারেল বিজনেস আর একটা হচ্ছে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, এই তিনটার ভিতরে পার্থক্য কি আপনারা বলতে পারবেন না? জেনারেল কমিউনিকেশন হচ্ছে আপনার আমার মধ্যে এনি টাইপ অফ ইনফরমেশন ট্রান্সমিশন টু টু or more persons is called communication. Business communication is transformation of information with business within and outside of business organization by environment. Effective business communication, transformation information within and outside of a business environment, successfully delivered, received and understand. Clear? ঠিক এইভাবে আপনি এই যে আমি 2 লাইন করে বলতেছি এই বিষয়গুলোই আপনি লিখবেন। তাহলে এখন বলছে কি করলে, হোয়াট আর দ্য স্টেপস অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন আর কমিউনিকেশন আর প্রসেস অফ বিজনেস কমিউনিকেশন। এটা 98তম ব্যাংকিং এ চলে আসছে, কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। হোয়াট আর দ্য স্টেপস, স্টেপস গুলো কি? বিজনেস কমিউনিকেশনের একটা বিজনেস কমিউনিকেশন ইফেক্টিভ হতে হলে কি করতে হবে? এই যে আপনি আমার এই ক্লাসটাকেই বলেন, আমার এই ক্লাসটা যদি ইফেক্টিভ করতে হয়, ফলপ্রসূ হতে হয়, আপনাদের আকর্ষিত করতে হয়, তাহলে আমাকে কি কি কাজ করতে হয়েছে? আপনার এই বিজনেস ক্লাসে আসার জন্য আপনি কি কি কাজ করেছেন? সেই কাজটাই কিন্তু ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন। তা আমরা যদি প্রশ্ন নাও দেখি, আমরা উত্তরগুলো নাও দেখি, তাহলে আমরা কি করেছি? আপনি বা আমি এই ক্লাসে আসার জন্য প্রথমে আমি একটা শিডিউল তৈরি করেছি, একটা প্ল্যান তৈরি করেছি। আমার অফিসের আওয়ারের পরে বা আমি সন্ধ্যার পরে আমার নাস্তা করে, চা নাস্তা করে আমি এই সময়ের ভিতরে অন্যান্য কাজ শেষ করে আমি ক্লাসে 9:30টার ভিতর ঢুকবো। এইটা তো আমি একটা করেছি, তো এইটাই হচ্ছে তো আমার প্ল্যানিং। তো প্রথমে আমাকে ইফেক্টিভ করার জন্য ক্লাসটা আমিও ঠিক এরকম একটা প্ল্যানিং করেছি যে আমি 9:30টার সময় অন্যান্য কাজ শেষ করে এসে এখানে বসবো। এরপরে আমি কি করেছি, এই ক্লাসের জন্য আমার যে এই যে হার্ড কপি, আমার ডেস্কটপ, আমার প্যাড, আমি যেগুলো দিয়ে আপনাদের ক্লাস ইফেক্টিভ করব সেগুলো আমি অর্গানাইজড মানে কালেক্ট করে এক জায়গায় করেছি। এরপরে আমার যদি কমিউনিকেশনটা রিটেন হয়, এই যে আমি লিখে লিখে দিচ্ছি, আমি প্ল্যানটা খাতা কলমে লিখে রেখেছি। তারপরে আমি দেখেছি যে আসলে এটা করলে ঠিক হবে কেন, তারপরে আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি এবং ডেলিভারি দেওয়ার পরই সাথে সাথে কিন্তু আমি আপনাদের থেকে ফিডব্যাক নিচ্ছি। এবং এই ফিডব্যাকটা কেন নিচ্ছি? আমার যদি কোনো কারেকশন প্রয়োজন হয় সে কারেকশনটা দিব, আপনাদের সাথে দেবো। ঠিক এই যে কথাগুলোই বললাম, এই কথাগুলোই আমার হচ্ছে
এইখানে সাজানো আছে। আমরা অতিরিক্ত অনেকগুলো পয়েন্টও এখানে দিয়েছি, কিন্তু মেন পয়েন্ট হচ্ছে প্ল্যানিং করা, অর্গানাইজিং করা, কম্পোজিং করা, রিভিউইং করা এবং ডেলিভার করা, ট্রান্সমিটিং যেটা আমরা বলেছি। এই যে ইফেক্টিভ কমিউনিকেশন, এখন ট্রান্সমিট আমি করলাম, ইফেক্টিভ কমিউনিকেশনে আমি ট্রান্সমিট করলাম। ট্রান্সমিট করার পরে ধাপগুলো কি হবে? বিজনেস কমিউনিকেশনের প্রসেসে আমরা কি বলেছিলাম? ইনকোডিং, ডিকোডিং, মাঝখানে একটা প্রসেসিং বলেছিলাম না? বা ইফেক্টিভ কমিউনিকেশনের সংজ্ঞায় আমরা কি বলেছি? তিনটা কথা বলেছিলাম। যে কেউ একজন বলেন তো একটু। ইফেক্টিভ কমিউনিকেশন যখন আমি সংজ্ঞাটা একটু আগে আলোচনা করলাম, তখন তিনটা শব্দ ইউজ করেছিলাম, যে ট্রান্সফর্মিং ইনফরমেশন উইথিন অ্যান্ড আউটসাইড বিজনেস এনভায়রনমেন্ট, এর সঙ্গে তিনটা শব্দ বলেছিলাম। কে বলতে পারবেন? জি, ডেলিভারটা ঠিক মতো হতে হবে, রিসিভও করতে হবে, সেটা বুঝতে হবে। তাহলে এই যে ইফেক্টিভ, আমি এই যে এখানে যে কোশ্চেনটা বলেছি, হোয়াট আর দ্য স্টেপস অফ বিজনেস কমিউনিকেশন, আমি প্ল্যান করলাম, অর্গানাইজ করলাম, কম্পোজ করলাম, দেখলাম, রিভিউ করলাম, মানে দেখলাম যে ঠিক আছে কিনা, সিলেক্ট করলাম মিডিয়াম, কোন মিডিয়ামে আমি দিব, এই যে আমি জুম প্ল্যাটফর্মে দিচ্ছি। তারপরে যে তাহলে আমার ওই যে তিনটা শব্দ আমাকে থাকতে হবে না? তো সেই তিনটা শব্দ আমি দেখেন 6, 7, 8 আমার আছে কিনা। ট্রান্সমিটিং ওইটাকে আমি ডেলিভারটা দিয়েছি, রিসিভ আপনি করছেন, আন্ডারস্ট্যান্ড করছেন, মানে ইফেক্টিভ ডেলিভার, রিসিভিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আছে না? প্রত্যেকটা কোশ্চেন ঠিক এইভাবে আমাকে সম্পর্ক করে যদি আমি পড়ি, তাহলে আমার একটা কোশ্চেনের 5টা পয়েন্ট মুখস্থ করার পরে পরবর্তী কোশ্চেনে আমার ওই 5টা পয়েন্ট থেকে 2টা পয়েন্ট মুখস্থ করা লাগবে। এমন এমন কোশ্চেন এখানে আসবে যে আপনি একটু কোরিলেশন করবেন, দেখবেন আপনার ওইটার নতুন জন্য কোনো পয়েন্টই আনা লাগছে না। এখন 9 আর 10 কি? 9 আর 10 আমি একটু আগেই যে বললাম, এই যে আপনি আমাকে বললেন, আমি জিজ্ঞেস করলাম যে ভাইজান আমরা এটা বলেছিলাম, এটা কি হবে? আপনি তখন বলেছেন যে এই তিনটা উপাদান, এটাই হচ্ছে আপনার ফিডব্যাক। আর লাস্টে ফলো আপ, আমি যখন আপনাদেরকে আবার কোশ্চেন করব আগামী ক্লাসে, এইটা হচ্ছে আমার ফলো আপ। এইটা হলেই আমার ক্লাসটা ইফেক্টিভ হবে। তা আমার এই ক্লাসটা যে ওয়েতে ইফেক্টিভ হবে, আমার এই ক্লাসটাও তো একটা কমিউনিকেশনের মাধ্যম। সো একটা ইফেক্টিভ কমিউনিকেশন হতে হলে আমাদের কি কি হতে হবে, আমি আর একবার একসঙ্গে পয়েন্টগুলো বলি। ফার্স্ট ওয়ান প্ল্যানিং, সেকেন্ড অর্গানাইজিং, থার্ড কম্পোজিং, ফোর্থ রিভিউইং, ফিফথ শিডিউল করতে হবে মিডিয়াম, যে কোন মিডিয়ামে আমি এটা ইউজ করব। ফিজিক্যাল মিডিয়ামে যাব, অনলাইন মিডিয়ামে যাব, অনলাইন লাইনে গেলে কি আমি গুগল মিটে করব, না জুমে করব, না আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জিংয়ে করব। এরপরে যে আমাকে ডেলিভার ট্রান্সমিটিং দ্য মেসেজ, আমাকে যে অডিয়েন্স আছে তাদের ভিউটা দিতে হবে, তারপর আন্ডারস্ট্যান্ডিং এবং ফিডব্যাক। ঠিক আগামী ক্লাসে কিন্তু আমি এইভাবেই, এই 15 জন আছেন, আমি 10টা পয়েন্ট কিন্তু এখান থেকে জিজ্ঞেস করব আপনাদের কাছে। এখন আমাদের শরীরে যে রক্ত, এই রক্তের কাজ কি? সিম্পল হইতে, মানে এক শব্দে আপনার উত্তর দেন, এই রক্তটা আমাদের শরীর কি করে? আমাদের শরীরটাকে কি সম্পূর্ণ চালু রাখে? এই রক্তটা সবসময় যেন প্রবাহ হয়, শরীরের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত প্রবাহ হয়, এই প্রবাহটাই আমাদেরকে টিকিয়ে রাখে। ঠিক সেই কথাটাই এই কোশ্চেনে বলা হয়েছে, যে বিজনেস কমিউনিকেশন বা কমিউনিকেশন একটা প্রতিষ্ঠানের লাইফ ব্লাড, জীবনাশক্তি হিসেবে কাজ করে। কিভাবে? কিভাবে এই বিজনেস কমিউনিকেশন আপনার যে দক্ষতা বাড়াতে কিভাবে ভূমিকা রাখে? বা আপনার প্রতিষ্ঠানের যে আমি যখন এই যে ইয়ারলি টার্গেট সবাই জানুয়ারিতে পেয়ে গেছেন, যে ডিপোজিট এত করতে হবে, লোন দিতে হবে 5 কোটি, এফডিআর আনতে হবে 2 কোটি, ক্রেডিট কার্ড দিতে হবে 50টা, আপনার ডিপিএস খুলতে হবে, এরকম আপনারা সবাই টার্গেট পেয়েছেন কিনা? তো এই যে টার্গেটটা, এই টার্গেটটা আপনি কিভাবে অর্জন করবেন? হাউ ক্যান ইউ অ্যাচিভ ইয়োর ব্রাঞ্চ টার্গেট? এই ব্রাঞ্চ টার্গেট অর্জন করার জন্য আপনাকে ফার্স্ট অন কি করতে হবে? ইয়ে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে এবং কমিউনিকেশন ওয়েটা বিল্ড আপ করতে হবে। ভেরিয়াস ওয়েজ আপনি কি, আপনার দিন শেষে যারা ম্যানেজার স্যার এখানে আছেন, আপনাদের যে এমপ্লয়ি আছে তাদেরকে আপনারা কি বলেন? যে সকালে যাবে মার্কেটিং করে আসবেন,
বিকালে মার্কেটিং করে আসবেন। এই মার্কেটিং কি করেন? আসলে মার্কেটিংটা কি? মার্কেটিং হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। যার যেমন কমিউনিকেশন স্কিল, কথা বলার ভঙ্গি, এক্সপোজারটা যেমন, তার সাথে কিন্তু কাস্টমারের ইন্টারেক্টটা তেমন হয়। আপনি যদি ফ্রন্ট পেজে বসে ফ্রন্ট ডেস্কে বসলেন, কাস্টমার আসলো, আপনি আপনার মতন কাজ করতেছেন, তাকাচ্ছেন না, তাকালেও মুখ কুঁচকায় তাকাচ্ছেন, তাহলে আপনার কমিউনিকেশন ওইটা ভালো হলো না, আপনার কাস্টমার কিন্তু বিল্ড আপ হলো না। তো সেই জায়গাটাই আমাদেরকে হচ্ছে হোয়াই বিজনেস কমিউনিকেশন ইজ কল্ড লাইফ ব্লাড অফ দ্য অর্গানাইজেশন। তার মানে সুষ্ঠু, এক কথায় যদি আমি বলি যে সুষ্ঠু কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন যদি না হয়, তাহলে ওই প্রতিষ্ঠান বা ওই ব্যাংকের ডেভেলপমেন্ট হবে না। কাস্টমার স্যাটিসফ্যাকশনের একটা সবচেয়ে বড় হয়ে হচ্ছে বিজনেস কমিউনিকেশন, ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন। কর্ডিয়াল হতে হয় কাস্টমারের সাথে আমাদেরকে, বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে। সেই জায়গাগুলোই আমাকে বলতেছে যে কি কারণে। তো প্রথম হচ্ছে আমার প্রোডাক্টিভিটি, বা আমার পার্সোনালি যদি আমি বলি আমার স্কিল ডেভেলপমেন্ট। বিজনেস কমিউনিকেশন আমার স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করে, আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন অর্জন করে, আমার যে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি বা নতুন নতুন ইয়ারের জন্য আমার টার্গেট অ্যাচিভমেন্ট করার জন্য আমি যে ইনফরমেশন এক্সচেঞ্জ করব, তা সেই ইনফরমেশন এক্সচেঞ্জ করতে গেলে আমাকে গুড ওয়েতে বিজনেস কমিউনিকেশনের লাগবে। আমার ইফিসিয়েন্সি বা আমার ডিসিশন মেকিং, ম্যানেজার যে ডিসিশন নিবে বিভিন্ন পরিপ্রেক্ষিতে, যে মার্কেটিং করে আসলে অন্যান্য ব্যাংকের ডিপিএস এর রেট, এফডি এর রেট, এইগুলো দেখে আমি ডিসিশন মেকিং করি। তো এর জন্য এই রেটটা জানার জন্য আমার ইফেক্টিভ কমিউনিকেশন লাগবে। যে কোনো ব্যাংকে যেই শুধু যদি আমি ব্যাংকার পরিচয় দিয়ে বলি যে আমাকে এটা রেটগুলো দেন, দিবে না। আমাকে কিন্তু আমার এই কথা ওভারঅল হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, সেলফ ইফিসিয়েন্সি ইনক্রিজমেন্ট, প্রোডাক্টিভিটি, প্রোডাকশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন, ডিসিশন মেকিং, কনফ্লিক্ট রিসলিউশন। বিভিন্ন যে কনফ্লিক্ট না বলে আমরা প্রবলেম রিসলিউশনও বলতে পারি, যে বিভিন্ন কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন গুলো রিসলিউশন করার জন্য আমার ইফেক্টিভ কমিউনিকেশন অথবা কমিউনিকেশন প্রয়োজন। তাহলে বিজনেস কমিউনিকেশন কেন প্রয়োজন? আমি যদি বলি হোয়াই বিজনেস কমিউনিকেশন ইজ নেসেসারি in an organization, or effective communication, why effective communication is so important for our branch, কি কারণে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, কে বলতে পারবেন? আমি কয়েকটা পয়েন্ট বলেছি, কেউ কি বলতে পারবেন? দেখি, মোখলেসুর রহমান ভাই বলেন তো একটা পয়েন্ট, যে বিজনেস কমিউনিকেশনের জন্য আপনার কি হবে, ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন কেন গুরুত্বপূর্ণ, বা ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন হলে আপনার কি হবে প্রতিষ্ঠানে? আপনারা মুখে না বলতে চাইলে মেসেজে লিখলেও আমি দেখতে পাবো। একটা একটা পয়েন্ট এখানে যেটা আছে সেটা দেখে লিখলেও হবে। আমি সবার একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ সবাই ইফেক্টিভ কমিউনিকেশনটা আমার হচ্ছে কিনা, আমার পড়ানোটাও ইফেক্টিভ হচ্ছে কিনা, সবাই এদিকে মনে আছে কিনা। নূর মোহাম্মদ ভাই একটু বলেন যে আসলে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন হতে হলে কেন এত গুরুত্বপূর্ণ, ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন হলে আপনার কি হতে পারে? কাস্টমার সাথে একটা সুন্দর সম্পর্ক করতে হলে কাস্টমারকে জানতে হবে, কাস্টমারকে বুঝতে হবে, এবং সে কাস্টমারকে আমার প্রশ্ন সুন্দর প্রশ্ন ব্যবহারের মাধ্যমে। না 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 না, প্রশ্ন এটা না। প্রশ্ন হচ্ছে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন বা জি, ফলপ্রসূ ব্যবসায়িক যোগাযোগ কেন গুরুত্বপূর্ণ, কি জন্য গুরুত্ব, এটা এটা গুরুত্ব কি, এটা কেন দরকার? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুবিধা হয়। এই যে সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দরকার। ঠিক এটাকে আপনি একটু ইংলিশে বলেন, কারণ এটা ইংলিশে লিখতে হবে। সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন, To make proper ডিসিশন মেকিং। decision হ্যাঁ হ্যাঁ, for এইগুলো একটু effective বলতে হবে, business. ডিসিশন মেকিং করার জন্য। আরেকটা, ডিসিশন মেকিং করার জন্য। ডিসিশন মেকিং করার জন্য, আরেকটা, ডিসিশন মেকিং করার জন্য। ডিসিশন মেকিং করার জন্য, আরেকটা, ডিসিশন মেকিং করার জন্য। আরেকটা, ডিসিশন মেকিং করার জন্য।
এই যে আমি তো বললাম যে আপনার টার্গেট, ইয়ারলি টার্গেট এখন দিছে না, যে টার্গেট অ্যাচিভমেন্ট করতে আপনার বিজনেস কমিউনিকেশন লাগবে না, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে না? টার্গেট অ্যাচিভমেন্ট আপনি দেন, আপনিই একটা পয়েন্ট দেন যে টার্গেট অ্যাচিভমেন্টের জন্য ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন প্রয়োজন। আপনার নিজের সেলফ ইফিসিয়েন্সি, নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য আপনার বিজনেস কমিউনিকেশন, ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন প্রয়োজন। আপনার একটা কাস্টমার একটা কমপ্লেন দিয়েছে, সেই কমপ্লেন রিসলিউশন করার জন্য ইফেক্টিভ, তার সাথে ভালো কমিউনিকেশন যদি আমি তৈরি করতে না পারেন, আপনার তার সাথে তো যদি কমিউনিকেশন গ্যাপ থাকে, তাহলে তো ওইটা সলিউশন হবে না। এইটাই কিন্তু আমরা বিজনেস প্রতিনিয়ত আমরা করে থাকছি, তাহলে আমরা কেন বলতে পারবো না? আমরা হয়তো বাংলায় বলবো, ইংলিশে বলবো, আমরা যেভাবে আমরা তো নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করব। এইখানে যে টু ওয়েতে কমিউনিকেশন বলা, এটাও কিন্তু একটা লিডারশিপের পরিচয়। যে কোনো প্ল্যাটফর্মে কথা বলাও একটা দক্ষতার জায়গা কিন্তু। তাহলে আমরা এক বাক্যে আমরা বলতে পারি যে বিজনেস কমিউনিকেশন, হোয়াই বিজনেস কমিউনিকেশন ইজ সো ইম্পর্ট্যান্ট অর কল্ড লাইফ ব্লাড অফ আওয়ার অর্গানাইজেশন ফর বিলো রিজনস: এক, ইনক্রিজ প্রোডাক্টিভিটি, অ্যাচিভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, innovations, new product, exchange new information to customer, increase self efficiency, making proper decision, conflict resolution, or employee satisfaction. এমপ্লয় স্যাটিসফ্যাকশন কি? আপনি যদি আপনার যত এমপ্লয়ি আপনার আন্ডারে কাজ করে তাদের সাথে যদি আপনার ভালো কমিউনিকেশন না থাকে, তার পার্সোনাল হিস্ট্রিটা যদি আপনি না জানেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে এই আসলে কমিউনিকেশনটা ভালো হচ্ছে কিনা, তার সম্পর্কে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। এই কোশ্চেনটা আমি আপনাদের থেকে একটু বুঝতে চাই, কে আমাকে একটু হেল্প করবেন? দ্য আর্ট অফ কমিউনিকেশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লিডারশিপ, ডু ইউ এগ্রি? How will you link to the effective communication in leading your organization? এটা আসলে কি বোঝাতে চাচ্ছে? এটা পঞ্চম ব্যাংকিং এ এসেছে, অতএব এটা গুরুত্বপূর্ণ আছে। ষষ্ঠ ব্যাংকিং, সপ্তম ব্যাংকিং এর জন্য এটা মোস্ট গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। কে বলতে পারবে? স্যার, এটা হচ্ছে আপনার বিজনেস কমিউনিকেশনের যে কলা বা কৌশল, যেটা আপনার লিডারশিপ অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, সেটাই বোঝায়। এবং পাশাপাশি হাউ উইল ইউ লিঙ্ক ইট টু এফেক্টিভ কমিউনিকেশন ইন লিডিং ইন ইউর অর্গানাইজেশন, অর্থাৎ এই যে লিডারশিপ আপনার ফলপ্রসূ যে কমিউনিকেশন, এটা কিভাবে অর্গানাইজেশনকে লিডিং পর্যায়ে নিয়ে যেতে পারে। তার মানে আপনি কি একমত যে এই যে বিজনেস কমিউনিকেশনের যে কলা কৌশলটা, এটা লিডারশিপের একটা অংশ? যদি আপনি আমি একমত। কি কারণে একমত? তখন আমি একটা কারণ বলবেন, ঠিক পরেই কোশ্চেনটা করেছে যে এটাকে আপনি কিভাবে একটা লিডারশিপ অর্গানাইজেশন, তার মানে একজন ম্যানেজারের যে কাজটা, এক কথায় একজন ম্যানেজারের যে কাজটা, হাউ ইউ উইল লিঙ্ক টু ইট ইফেক্টিভ কমিউনিকেশন টু লিডিং ইউর অর্গানাইজেশন। একটা ব্রাঞ্চ ম্যানেজার ওই ব্রাঞ্চটাকে লিড করে না, তো ওনার লিডারশিপটা ভালো হতে গেলে কি ওনার অবশ্যই কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে। কারণ আপনি একজন ম্যানেজার, আপনার আন্ডারে 10 জন কাস্টমার, 10 জন এমপ্লয় কাজ করে। আপনার কমিউনিকেশন ওয়েটা যদি, স্কিলটা যদি ভালো না হয়, যদি নড়বড়ে হয়, নড়বড়ে বলতে আমি দেখা যাচ্ছে মানে অন্যান্য কিছু এমপ্লয় দ্বারা আপনি প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেন, অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একজন এমপ্লয় আর 5 জন এমপ্লয়ের সম্পর্কে 10 গুণ বললে সেইটা প্রভাবিত হন, তাহলে তো হচ্ছে না। সেই জায়গাটাতে আপনি কিভাবে লিঙ্ক করতেন লিডারশিপ? অবশ্যই একটা ইফেক্টিভ কমিউনিকেশন প্রয়োজন, ফলপ্রসূ, যেটা আপনাকে এই বিজনেস লিডিংশিপে নিয়ে যাবে। তো বিজনেস লিডিংশিপে নিতে গেলে একজন ম্যানেজার শুধু কি চেয়ারে বসে থাকে এবং ওই ডিসিশনগুলোই দিয়ে চলে? ওনার কাজ কি? ওনার প্রথম কাজ হচ্ছে আমাদের যে বাজেটের কথা আমি বললাম, এই বাজেট আপনার এই ব্রাঞ্চের গোল অ্যাচিভমেন্ট করা। তার মানে আপনাকে গুড কমিউনিকেশন হলে আপনাকে করতে হবে প্রথম হচ্ছে টার্গেট অ্যাচিভমেন্ট, আমি বলতে পারি, আগেরটাও বলেছি, বা গোল অ্যাচিভমেন্ট আমি সুন্দর করে বলতে পারলে আমরা বলতে পারি যে বিজনেস গোল অ্যাচিভমেন্ট। আরেকটা বিজনেস কমিউনিকেশন করতে গেলে আমাকে বিজনেস গোল যখন আমি অ্যাচিভমেন্ট করতে যাব,
তখন আমার আমার যে এমপ্লয় স্যাটিসফ্যাকশন আমি অর্জন করতে পারবো। এবং দেখেন আগের ইফেক্টিভ কমিউনিকেশনের যে ওয়েগুলো বলেছি, এখানে একটু চেঞ্জ করে সেই কথাগুলো আমি বলে দেব। আর্টিকুলের ভিশন অ্যান্ড গোলস, দেখেন এখানে একটু সুন্দর করে বলেছে এটা। আপনি এটা লেখার দরকার নেই, আমি যেটা বলতে সেটা লিখলেও আপনাকে হবে। আর্টিকুলেটিং দ্য ভিশন অ্যান্ড গোলস, আমি সেই বাজেট অ্যাচিভমেন্ট বললাম বা আমি টার্গেট অ্যাচিভমেন্ট বললাম। বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড রিপোর্ট, এটা তো একটু ইয়ে হয়েছে, মানে আপনি যে কাস্টমারের যদি আপনার ইফেক্টিভ কমিউনিকেশন হয়, সকালবেলায় ম্যানেজার ঢুকলো লিডিং শিপে এসে, সে কি করলো, সবার একটু ভালো মন্দ জিজ্ঞেস করলো, এই কে কে কেমন আছে কি আছে। এটা কিন্তু একটা গুড ইফেক্টিভ কাস্টমার মানে এমপ্লয় স্যাটিসফ্যাকশন অ্যাচিভমেন্ট করার জন্য। দেন একটা কাস্টমারের সঙ্গে যে কোনো কারণে ব্যাংকের যে ফ্রন্ট ডেস্কে বসছে বা অন্যান্য অফিসার, জিপি অফিসার, ক্রেডিট কার্ড অফিসারদেরকে একটু তর্কাতর্কি বা মনোমালিন্য হতে পারে, এই সার্ভিস দিচ্ছে না কেন। সেইখানে আপনার দুই পক্ষের সঙ্গে যদি গুড কমিউনিকেশন স্কিলটা আপনার থাকে, আপনি কমপ্লিটটা ম্যানেজারের রুমে ডেকে নিয়ে রিসলিউশন করে দিতে পারেন। ঠিক এইখানে যে কথাগুলো, এই মোটিভেটিং, ইনোভেশন, কনফ্লিক্ট রিসলিউশন, এই কথাগুলোই কিন্তু আমরা আগেতে আলোচনা করে এসেছি। সেই কথাগুলো এখানে আবার সুন্দর করে বলে দেওয়া হয়েছে। তাহলে এখন একটু দেখে দেখে আপনারা দু একটা পয়েন্ট কি বলতে পারবেন তো ইনশাল্লাহ? বুঝতে পারতেছেন আমি যে পড়াগুলো আপনাদেরকে যেটা ভেবে বোঝানোর চেষ্টা করতেছি, আপনাদের কি বোধগম্য হচ্ছে না কঠিন মনে হচ্ছে? জি জি স্যার, স্যার। গম্য মনে হচ্ছে। পারবেন তো? আগামী ক্লাসে জি যদি ইনশাল্লাহ। এইটার উপরে পরীক্ষা যদি আমি নিই এরকম পয়েন্ট আকারে, আমি বিস্তারিত দরকার নেই, আমার পয়েন্টগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা ফলপ্রসূতে যাব। এবং আগামী ক্লাসে আমি আবারও বলতেছি, সবাইকে কিন্তু কথা বলতে হবে। কথা বলতে হবে, আপনি কি পারেন দেখার দরকার নেই, এখানে কেউ জি স্যার। কাউকে কোনো কিছু সমালোচনা করবে না। আপনি বাংলায় পারেন, ইংরেজি পারেন না, আপনি বলবেন, চ্যাটে লিখবেন। তাহলে এখানে আমি এই দেখেন, এই আজকের এই কোশ্চেনটা আলোচনা করলে এখানে আমরা অনেক কিছুই বেরিয়ে আসবো। হোয়াট ডু ইউ মিন বাই প্রফেশনালিজম ইন কমিউনিকেশন, এইটুকু শব্দটা আমাকে একটু বলবেন, এই জিনিসটা কি? এই জিনিসটা কি? পেশাদারিত্ব। এটা কি? এটা কি বোঝেন? এটা মানে আপনি কি বোঝেন? মানে আপনি ব্যাংকে গেলেন সকালে, আপনি সবার সাথে কমিউনিকেশন করতেছেন, কাজকর্ম করতেছেন, চলে আসতেছেন, তো ওইখানে আপনি কি পেশাদারিত্বের প্রমাণ দিচ্ছেন? কেউ বলতে পারবেন? আপনি এইখানে আমার উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা। আমি রাইট। যে এখানে কমিউনিকেট করতেছি আমাদের আমার ক্লায়েন্ট অথবা আমার সহকর্মীর সাথে, হুম। সেই কমিউনিকেশনটা আমি আমার পেশাদারিত্বের মধ্যে থেকে সর্বোচ্চ জায়গায় মানে মানে আপনি কাজ পেশাদারিত্ব করতেছি বললে তো কিনা সেই শব্দ, কমিউনিকেট। পেশাদারিত্ব হচ্ছে কি, আপনার যে এনভায়রনমেন্টে দায়িত্ব কমিউনিকেশন হচ্ছে করা প্রয়োজন সেই ডেকোরামটা মানবে। হ্যাঁ বলেন, আপনি বলেন। জি বলেন, আমি পরে বলি। প্রতিষ- প্রতিষ্ঠানের রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে আহ, যে আপনার উপর অর্পিত আচরণটা দায়িত্ব। করতে হবে হুম হুম হুম। দায়িত্ব। ওকে ওকে। When you communicate to any person in an business on environment, you should follow decorum, rules and regulations. মানে যদি আপনার সেম ব্যাচও হয়, আপনি যখন একই ব্রাঞ্চেও নিয়োগ হবেন, তখন আপনাকে ওখানে কিন্তু বলে দেওয়া হয় যে আপনি আপনা আপনি করে সবার সামনে কথা বলবেন। আপনি বন্ধু আছেন, দোস্ত আছেন, সেটা আপনি আদার্স। কাস্টমারকে যেমন, কাস্টমারকে আপনি ভাই বলতে পারবেন না, আপনি কাস্টমারকে আপা বলতে পারবেন না, আপনি কাস্টমারকে কি স্যার বলে সম্বোধন করতে হবে, যে পর্যায়ে হোক। এইগুলোই কিন্তু, এই যে রুলস রেগুলেশন গুলো আপনি ফলো করেন, এটাই কিন্তু আপনার প্রফেশনালিজম। তাহলে আমরা এই যে জুম মিটিং এ যখন জয়েন করি, আপনার প্রফেশনালিজম আর আমার প্রফেশনালিজমটা কি? এইখানে আপনি কি পেশাদারিত্বের পরিচয় দেবেন?
এটা এখানেও যিনি মডারেটর তার ইনস্ট্রাকশন মেনেই কিন্তু আমাদেরকে এই তার হ্যাঁ স্পিচ বা শুনতে হবে, করতে হবে। হ্যাঁ, তার মানে এখানে যেমন আমি যেমন আজকে আবার বলছি, আগের ক্লাসেও বলছিলাম যে ভাই আপনারা মিউট করেন মিউট করেন। এই জায়গায় যদি আপনি আপনাকে আমার বলা না লাগে, তার মানে আপনি 100% প্রফেশনালিজম দেখাইছেন। আর আমার প্রফেশনালিজম কি হবে? আমি বলেছি 9:30টায় ক্লাস শুরু হবে, আমি 9:30টায় যদি এসে আপনার সামনে উপস্থিতি হই, সবকিছু সরঞ্জাম এক ম্যানেজ করে, তার মানে এইটাই প্রফেশনালিজম। আমি 5-10 মিনিট পরে ক্লাস নিব, আমি 9:30টায় ঢুকে বললাম যে আপনারা একটু অপেক্ষা করুন, যে কোনো কারণে আমরা ক্লাসটা 10 মিনিট পরে নেব। এটাই কিন্তু আমার প্রফেশনালিজম। তো ঠিক কমিউনিকেশন, এই যে এই কমিউনিকেশনটাই কিন্তু আমাদের বিজনেস কমিউনিকেশনে চলে। তাহলে আমরা এই প্রফেশনালাইজের এলিমেন্ট গুলো এখন কি কিছু দুই একটাতেই আলোচনায় এসে গেল। তাহলে এখন বলেন তো, আমরা আগে ওইদিকে যাব না, নিচের দিকে দেখি আমরা কতটুকু বুঝতে পারি প্রফেশনালাইজের উপাদানগুলো। যে কেউ একটা যেভাবে বলেন, যা বলবেন আমি তাই লিখবো, দেখি আমরা পারি কিনা। একটা লটারি হয়ে যাক। 1 নাম্বার কে বলবেন সাহস করে? টাইমলিনেস, টাইমলিনেস। টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট বললেন, আবার টাইমলি বলেছিলেন, আমি টাইম ম্যানেজমেন্ট বললাম। গুড। আর কেউ? আর কারো সাহস নাই কথা বলার? স্যার ডিসিপ্লিন আর কি। ডিসিপ্লিন। দেখি কয়টা মেলে। আর কেউ? 19 জনের মাত্র 2 জন হয়েছে। আর একটা ইথিক্স হইতে পারে স্যার। এথিক্স। গুড। একে কর্ডিয়ালিটি। অপরকে জি বলেন, একজন বলেন আবার। একে কর্ডিয়ালিটি। অপরকে যথাযথ সম্মান করবে আর কি। কর্ডিয়ালি, রেসপেক্ট। আর কেউ কিছু বলবেন? এনিওয়ান? আরেকটা বলতে পারি টিম বিল্ডিং অথবা টিম স্পিরিট। এই তো, এই এখান থেকে আমার একটাও নাও মিলি, একটাও না হোক, কিন্তু আপনি কথা বলতে পেরেছেন, এটাই তো আপনার লিডারশিপ। এইটাই তো আপনার ভিতর গ্রো করতে চাচ্ছেন, কারণ এইটা বললেই আপনি, এই দেখেন, এটা যদি নাও হয়, এটা যদি আপনার নাও হয়, তো এই কথাগুলো যদি আপনি একটা ওখানে থ্রো করে আসেন আপনার কোশ্চেনের আনসারে, আপনি এখান থেকে 5 মার্ক থাকলে আপনাকে 2 দিবে, আর 2 পেলে আপনি 45 পেতে পারবেন। কিন্তু আপনি এই বলাটা, এই অভ্যাসটা না থাকলে আপনি তো মুখস্থ করতে পারবেন না। এখন আপনার সেই সময় নাই, কালকে সকাল 10টায় যেতে হবে, আর কখন ফিরবেন আবার বলতে পারবেন না। যে আসুন তো দেখি আমরা একটু মিলাই। এই যে এক ভাই এখানে বলেছিলেন এথিক্স, সরাসরি তার 3 নাম্বারটা প্রথমেই চলে আসে, ওয়ার্ক এথিক্স। এই যে টিম স্পিরিট বলেছিলেন একজন, চলে আসছে। একজন কোয়ার্ডিলি বলেছিলেন, সেটা চলে আসছে, হামনেস। এই যে এথিক্স এর কথা আবার আরেকবার আসছে, দেখেন। মাত্র একটা ইন্টিগ্রিটি, মানে এই ইন্টিগ্রিটিটাও কিন্তু আছে কোনটা? এই যে টিম বিল্ডিং একটা বলেছিলেন না ভাই, টিম বিল্ডিং একজন বলেছিলেন না টিম স্পিরিটের সাথে? এই যে ইন্টিগ্রিটি, মানে সমন্বিত হারে সমন্বয় করে চলতে হবে। দেখেন, ওই সিনোনিম ওয়ার্ড গুলো ইউজ করেছে, কিন্তু আপনি পড়েন নাই, জানেন নাই, তারপরে লিখতে পারছেন না। আপনি যে বইয়ের এটা হুবহু লিখতে হবে তা না, বইতে অনেক কিছু খুঁজে খুঁজে লিখে আসে, আপনার এই কথাগুলোর সাথে কিন্তু ঠিক আছে। এই ওয়ার্ক এথিক্সটা কি এখন, এই পয়েন্ট কি আমার আর নতুন করে আলোচনা করা লাগবে? লাগলে হ্যাঁ বলেন, চুপ করে থাকলে কিন্তু আমি সম্মতির লক্ষণ ধরে না উল্টা ধরে নেব। সবাই মনে করছে, কেউ বলতেছে না, দেখি আমি একটু তাহলে একজন একটু জিজ্ঞেস করি, দেখি। উম, কার কাছে যাব? সায়েদ তানভীর আহমেদ ভাই, সায়েদ তানভীর আহমেদ স্যার, শুনতে পাচ্ছেন?
তানভীর আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? স্যার আপনি মনে হয় সবগুলো পয়েন্ট একটু সংক্ষেপে একটু বলে যান, ভালো হবে স্যার। আমি সেটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু কেউ যখন বলেননি তখন আমি হাফিজুর রহমান শুনতে পাচ্ছেন? আমি চাই আপনাদের থেকে ফিডব্যাক আসুক। শুনতে পাচ্ছেন? আতিক, আরিফ বিল্লাহ, কেউ কি আমার কথা শুনতেছেন? শুনতে পাচ্ছি স্যার। জি সবাই স্যার, আরিফ বিল্লাহ শুনতে পাচ্ছি স্যার। সবাই তাহলে আপনি একটু বলেন তো, এই যে 5 নাম্বার পয়েন্ট আছে পজিটিভিটি, এটা কিভাবে জি। পজিটিভিটি হবে? মানে কি বুঝবেন এটা? এই পয়েন্টটা লিখতে গেলে একটা একটা লাইন বলেন, বাংলায় বলেন, আমি ইংলিশে বলবো না। জি বলছি স্যার, কাজ করার সময় আমাদের নেগেটিভ চিন্তা না করে সব সময় পজিটিভলি চিন্তা করতে হবে আর কি। বা আরেকজন এমপ্লয়িকে আমি যখন জাজ করব, তখন নেগেটিভিটি বেশি হ্যাঁ, না বুঝে আমি সবসময় তার প্রতি পজিটিভিটি আর কি হ্যাঁ, বোঝার তাহলে চেষ্টা করবো আপনাকে এটা। বলতে হবে বি থিঙ্ক পজিটিভ টু কাস্টমার অর আদার্স এমপ্লয় ইন অ্যান বিজনেস এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ। জি হাফিজুর শুনতে পাচ্ছেন? হাফিজুর স্যার, কাজী রিপন, মারুফ জি, স্যার, শুনতে পাচ্ছি। বলেন তো এথিক্স, এথিক্সটা কি? এথিক এথিক্সটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক নৈতি নীতি নৈতিকতা আর কি। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক এগুলো মেনে চলতে হবে আর কি, প্রফেশনালিজমে থাকতে হবে। হুম। আচ্ছা, আপনি তো ব্যাংকে কাজ করেন। এখন আমিও একটা ব্যাংকে কাজ করি, বা আমি একজন কাস্টমার। আমি জনাব রহিমের অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার কাছে জানতে চাইলাম, আপনি আমাকে জি। বলে দিলেন। এইটা কি আপনি এথিক্স অনুযায়ী কাজ করলেন না করলেন না? আর এটা ইথিক্স এর বাহিরে হয়ে যায়, এটা কি তাহলে আপনার জন্য প্রফেশনালিজম হলো না হলো না? প্রফেশনালিজমের বাহিরে আর কি। হ্যাঁ, তার মানে এটা প্রফেশনাল হলো। এটা আপনি করতে পারেন না। তার মানে আপনার যদি প্রশ্ন ঠিক এইভাবে যদি আসে, একটা প্রশ্ন যদি আপনাকে এইটাই করা হয় শর্ট কোশ্চেনে, যে কেস স্টাডিতে প্রফেশনালিজমে যখন কেস স্টাডি আসবে, ঠিক এরকম একটা কেস স্টাডি আসতে পারে। যে জি। আমি একটু বলি বাংলাতে, দেখেন আপনারা বোঝেন। এই কেস স্টাডিটা কিন্তু যখন আলোচনায় থাকবে তখন থাকবে। বলা হয়েছে যে জনাব রহিম একটা অ্যাকাউন্ট খুললো, সেই অ্যাকাউন্টে তার ওয়াইফকে নমিনি করে গেছে। নমিনি করে যাওয়ার পরে এই ওয়াইফের এসে বলছে যে আমি নমিনি, আমার অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে আমি নমিনি, আমার ওই অ্যাকাউন্টে তথ্য লাগবে, বা যে কোনো কারণে উনি আসতে পারতেছে না, আমার এই অ্যাকাউন্টের ব্যালেন্স কত আছে বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে হবে। এখন আপনার কাছে প্রশ্ন আসবে, ইন দিস সিচুয়েশন হাউ ক্যান ইউ হ্যান্ডেল দিস সিচুয়েশন? সেকেন্ড কোশ্চেন আছে, ইজ ইউ চেঞ্জ দ্য মোবাইল নাম্বার on the request of the nominee? What are you should take steps for this situation? এই যে 3টা কোশ্চেন এরকম আসবে, তাহলে আপনি কি উত্তর দিতে পারবেন না? Can you change mobile number in an account with the request of an nominee? নো, Yes or no? নো, 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 নো। এটা আসলে নমিনিকে বলা যাবে না। যদি উনি মেইলের মাধ্যমে, অর্থাৎ রেজিস্টার্ড মেইল অথবা মোবাইলের মাধ্যমে কনফার্ম করে যে আমার মনোনীত নমিনির মাধ্যমে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, তখন হয়তোবা সেটা করা যেতে পারে। তার মানে আদারওয়াইজ উইদাউট অ্যাকাউন্ট হোল্ডার সিগনেচার অর সার্টিফিকেশন, অথরাইজেশন, জি। cannot জি। change any information of your account. এটা কিন্তু জি। বিজনেস কমিউনিকেশনে এইভাবে শর্ট কোশ্চেন কিন্তু আসবে। জি। আমাদের এই আলোচনাতে কিন্তু এই যে এইভাবেই কিন্তু একটা কেস স্টাডি হয়ে গেল। এই একটা কেস স্টাডি কিন্তু এরকম চলে আসতে পারে। এই বিজনেস কমিউনিকেশন কিন্তু আমার অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে, আমার মার্কেটিং এর ক্ষেত্রে, আমার লোন যে হান্টিং এর ক্ষেত্রে,
আমার যে কাস্টমার সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে, আমার কাস্টমার যে কনফ্লিক্ট রিসলিউশনের ক্ষেত্রেও আমার কিন্তু লাগবে। সব জায়গাতেই কিন্তু বিজনেস কমিউনিকেশন। আপনি সেই অর্গানাইজেশন ম্যানেজমেন্ট করেন, সেখানেও আপনাকে বিজনেস কমিউনিকেশন। মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম ম্যানেজমেন্ট করেন, সেখানেও বিজনেস কমিউনিকেশন। ল প্র্যাকটিস করেন, সেখানেও আপনার বিজনেস কমিউনিকেশন। প্রত্যেকটা ক্ষেত্র দিয়েই কিন্তু আমার কোশ্চেন আসতে পারে। এখন আমরা 10 নম্বর কোশ্চেনটা আজকে শেষ কোশ্চেন হিসেবে আমি আলোচনা করব আপনাদের সামনে। এখন আমাকে একটু বলবেন, আমরা এখানে উত্তর এলাকা, রাজশাহী, রংপুর, পঞ্চগড়, এই দিকের কেউ আছি? উত্তর এলাকা আছে কেউ? রাজশাহী, রংপুর দিকে রাজশাহী আছে স্যার, আছেন? রাজশাহী আছে স্যার। চিটাগং এর কেউ আছেন? চিটাগং বা বরিশাল? বরিশাল আছি স্যার, আরিফ বিল্লাহ। আছেন আরিফ বিল্লাহ ভাই, এখানে আছেন। আমাদের খুলনা, যশোর, সাতক্ষীরা? স্যার খুলনা মারুফ। মারুফ স্যার আছেন। আর একটা আছে ঢাকা। ঢাকা, নরসিংদী থেকে আছে। হ্যাঁ। এখন দেখেন, ঢাকা আছি হ্যাঁ, শাহনওয়াজ ভাই। ওকে শাহনাজ ভাই, এখন আমি এই কোশ্চেন গুলো কেন করতেছি দেখেন। এই যে 4টা জোন আমি বললাম, এই রাজশাহীতে যারা যে ভাই আছেন, রিক্সাওয়ালারা সবাইকে মামা মামা বলে ডাকে না? সবাইকে মামা মামা বলে কিন্তু ডাকে রাজশাহীতে। জি স্যার, বলে স্যার। চিটাগংয়ের হ্যাঁ হ্যাঁ চিটাগংয়ের কিন্তু একটু ভাষাগত ব্যাপার আছে, যে ওইখানকার আঞ্চলিক যে ভাষাগত, চিটাগং এবং সিলেটে ওনারাই ভালো আন্ডারস্ট্যান্ডিং করে, আপনি যে হঠাৎ করে বুঝতে পারবো না। আর খুলনাতে একটু চলিত ভাষা, মানে একটু সম্পর্ক আপন করে একটু গায়ে হাত দিয়ে কথা বলা পছন্দ করে, মানে খুব কাছাকাছি যে। আর ঢাকাতেও কিন্তু মামা আছে বা অন্যান্য আছে, বিভিন্ন কালচার ওখানে, মিক্সড কালচার। তো এইগুলো আপনি যখন এই 3টা পরিবেশ থেকে কাউকে রাজশাহী থেকে যদি চিটাগাংয়ে যেতে হয়, ঢাকা থেকে খুলনায় আসতে হয়, তো এই যে কমিউনিকেশনের ওয়েটা, এইখানে হঠাৎ করে এসে কি আপনি কমিউনিকেশনটা ভালো করতে পারবেন? তো এই কথাটাই আমাকে, এই যে আমার এই কমিউনিকেশনে বলছে যে ডিসক্রাইব দ্য ফ্যাক্টরস এফেক্টিং অর ইনফ্লুয়েন্স ইন বিজনেস কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন, অথবা বলেছে ডিসকাস দ্য ফ্যাক্টরস এফেক্টিং বিজনেস কমিউনিকেশন ইন আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, হরিজোনাল কমিউনিকেশন, মানে এখানে টাইপসটা বলে দিয়েছে। তো এই প্রথম হচ্ছে এই কালচারাল ফ্যাক্ট। এই কালচারাল ফ্যাক্টরটা নিয়েই কিন্তু আমার পরবর্তী কোশ্চেনও আছে, হাউ কালচারাল ওয়ে বা কালচারাল সিস্টেম বা ডিফারেন্ট কালচার এফেক্ট ইন বিজনেস কমিউনিকেশন। আমার এই বিজনেস কমিউনিকেশন যে ওয়েটা হবে, এই নির্ধারণটা কি করে দেয়? প্রথম হচ্ছে কালচারাল যে ডাইভার্সিটিটা আছে, এক এক এলাকার যে কালচারটা আছে, এই কালচারটা কিন্তু আমার বিজনেস কমিউনিকেশনের সবচেয়ে মোস্ট ইফেক্টিভ পড়ে। যেমন আমি খুলনার লোক, আমি যদি কথা বলি, বা মারুফ ভাই খুলনার লোক, ওনাকে যদি চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়, তো ওইখানকার চট্টগ্রামে যাদের কমিউনিকেশন, ওখানে মারুফ ভাই যে কিন্তু ভালো কথা বলতে পারবে না। তো প্রথম আমার আছে কালচারাল ব্যাপারটা, আছে কালচারাল ইফেক্টিভ ডাইভার্সিটি। এই কালচারাল ডাইভার্সিটি নিয়ে কিন্তু পরবর্তী কোশ্চেন আছে। আমি আবারও বলছি, কালচারাল ডাইভার্সিটি নিয়ে বলা আছে হাউ কালচারাল ডাইভার্সিটি বা কালচারাল ফ্যাক্টর এফেক্টিং ইন বিজনেস কমিউনিকেশন। তখন কিন্তু আমাকে এই কথাগুলোই বলতে হবে, যে ল্যাঙ্গুয়েজ, ভাষাগত ব্যাপার, তারপর বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে আপনার কমিউনিকেশন ওয়ে, এইগুলো কিন্তু আমাকে বলতে হবে। এরপরে ইমোশনাল ডিফারেন্স, অনেক জায়গায় আছে মানুষ খুব ইমোশনাল আছে, তারা তাদেরকে হঠাৎ করে একটা কোনো বিষয় নিয়ে আলোচনা করলে বা একটু নরম হয়ে কথা বললে খুব আদর করে নিয়ে নেয়। এরপরে হচ্ছে সবচেয়ে খারাপ যেটা আমরা এটা করি না কখনো, প্রফেশনালিজমের বাইরে যেটা, মিস ইন্টারপ্রিটেশন, ভুল ব্যাখ্যা করা।
এইটা কিন্তু বিজনেস কমিউনিকেশনের সবচেয়ে মারাত্মক একটা ডিমেরিটস। আমি একটা কোশ্চেন আপনারা আমাকে করলেন, আমি জানি না, কিন্তু আরে মান সম্মান চলে যাবে আমার, একটা কিছু দিয়ে বুঝাই দিলাম। এই যে মিস ইন্টারপ্রিটেশন করলাম, উনি আবারও সেন্ট্রাল আমি করে দিই, হয়ে গেল। না করে নিয়েছে নাকি করেনি? এইখানে মিস ইন্টারপ্রিটেশনটা হবে। এরপর আছে পার্সোনাল পজিশনাল ডিফারেন্স। পজিশনাল ডিফারেন্সটা আমি কিভাবে ব্যাখ্যা করব? যে আপনার যে পদমর্যাদার যে ভিন্নতা, এইটা বিজনেস স্যার, কমিউনিকেশন কিভাবে এফেক্ট মিস ইন্টার মিস ইন্টারপ্রিটেশনের মিনিংটা কি আসতেছে স্যার? ভুল ব্যাখ্যা করা। একটা জিনিস ওই যে আমি বললাম, উদাহরণটা এরকম দিলাম, আমি একটা জিনিস জানি না, আপনি একটা প্রশ্ন করেছেন, হ্যাঁ, এই প্রশ্নটা আমি জানি না, কিন্তু মান সম্মানের ভয়ে আমি কিন্তু না বলে আমি একটা জিনিস গোঁজামিল দিয়ে আপনাকে বোঝাই দিলাম। আমার এখানে উচিত ছিল, প্রফেশনালিজম উচিত ছিল যে স্যার এটা তো আমার ভালোভাবে জানা নাই, বা এটা সম্পর্কে আরো সুন্দর করে বিস্তারিত ধারণা জানার জন্য আমি আপনাকে আগামীকাল কন্ট্যাক্ট করবো, বা ওই জায়গায় যান। এটা কিন্তু পেশাদারিত্ব। আপনি বলতে পারবেন না সরাসরি, ভাই আমি এটা জানি না তো ব্যাংকে, আমি এটা পারবো না, আমি অন্য জায়গায় যান, বা আমি এটা জানি না, আপনি নাও বলতে পারবেন না। কারণ ব্যাংকিং পেশাদারিত্বে কখনো না শব্দ ইউজ করা যাবে না। না শব্দটা ব্যাংকিং প্রফেশনালে নাই। আপনি যদি একজনকে লোন কাস্টমার এসেছে আপনার কাছে, যে কোনো কারণে তার সিআইবি খারাপ, এখন আপনি তাকে কিভাবে সামাল দেবেন? আপনার কাছে এই সিচুয়েশনটা আসতে পারে একটা কেস স্টাডিতে, যে a customer apply for a loan to you, you reject the loan for CIB problem. How can you respond, or write a letter to the customer to reject the application? তা আপনি কি ওখানে সরাসরি বলতে পারবেন রিজেক্ট অ্যাপ্লিকেশনে, বা বাংলায় যেটা লিখবেন যে আপনার সিআইবি খারাপ বলে আমরা লোন দেব না? এটা কি আপনার পেশাদারিত্বের পরিচয় হবে? না, এটা এইভাবে কি সরাসরি লিখবেন? না। হ্যাঁ, কি লিখবেন তখন? ওখানে কি লিখবেন? কথাটা কি হবে? এইটাই কিন্তু আমার এরপরে পড়তে হবে না, যে তখন আমরা কথাটা ঠিক কি লিখবো, কেউ বলতে পারবেন? আছেন তো অনেকেই এখানে, একটু কেউ বলতে পারবেন যে কি লিখবেন তখন? যে কেউ একটু বলেন। আপনারা তো মেইল লিখেন প্রতিদিন, তো কতগুলো মেইল পাঠান, কত কাস্টমার মেনটেন করেন, তাহলে এখানে একটু আমাকে হেল্প করছেন না কেন? আপনি তখন লিখবেন এমনই যে তার একটু গুণগান করবেন, আপনার আর্থিক অবস্থা, বেতনাদি, ইনকাম সব ঠিক আছে, কিন্তু হয়তো আপনি কোথাও থেকে লোন নিয়েছিলেন, সেখানে হয়তো রেগুলার পেমেন্টটা করেননি, তাই সিআইবিটা ওইখানে একটু প্রবলেম দেখাচ্ছে। আপনি যদি সিআইবিটা আপডেট করে নিয়ে আসতে পারেন, তাহলে আমরা আপনাকে লোন দিব। পজিটিভলি আপনি না করে দিচ্ছেন। সেই জিনিসটাই হচ্ছে আমাকে, এই যে পজিশনাল ডিফারেন্সের এই ব্যাপারটা, একজন যে নতুন সদ্য ব্যাংকে জয়েন করলো, একজন সিনিয়র অফিসার হতে পারে বা অফিসার হতে পারে, তার কথা বলার ধরন, তার কমিউনিকেশন ওয়ে, আর একজন এভিপি বা প্রিন্সিপাল অফিসার বা এজিএম এর কথা বলার ওয়ে বা কমিউনিকেশন ওয়ে কি এক হবে? না, এই পজিশনাল না স্যার, ডিফারেন্সটা কখনো এক কিন্তু, হবে না স্যার। হ্যাঁ, এই পজিশনাল ডিফারেন্সটাই কিন্তু আপনার বিজনেস কমিউনিকেশনে মারাত্মক একটা ইফেক্ট ফেলে। ওই যে আমি যেটা বললাম, যদি আমি সদ্য সিনিয়র অফিসার আর আপনি এজিএম, আমাকে যদি লোন কাস্টমার আসে, আমি বলে দেবো "এই না, এখানে লোন হয় না, এ এই আপনার এই খারাপ হবে না", কিন্তু আপনি ঠিক উল্টোটা বলবেন ডেকে নিয়ে, যে না, আপনার এইটা কোথাও থেকে হয়তো লোন নিয়েছেন, কোনো একটা আপনি হয়তো বিপদে পড়েছিলেন কোনো একটা কারণে, সিআইবিটা যেতে একটু প্রবলেম দেখা যাচ্ছে, আপনি একটু আপডেট করে নিয়ে আসেন।
এডুকেশনাল ডিফারেন্স, এটা আর আলাদা করে না বললাম যে শিক্ষাগত যোগ্যতা বা ফ্যাসিলিটির বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, যেমন আমরা অভ্যস্ততা হচ্ছে বাংলায় বাংলিশ অভ্যস্ততা আমাদের, যে কারণে আমাদের ইংলিশে কোনো একটা লিখতে গেলে গ্রামেটিক্যাল ভুল থেকে যায়, বানানে হয়ে যায়, আবার বাংলা লিখতে গেলে পিওর বাংলা লিখতে পারি না, কারণ অভ্যস্ততা। এই এডুকেশনাল ডিফারেন্সটা বা বিভিন্ন কোয়ালিটি, যেটা কোয়ালিফিকেশনের ব্যাপারটাও এখানে আমাদের একটা বড় ইফেক্ট ফেলে। গ্রুপ অ্যাফিলিয়েশনস, পাস্ট এক্সপিরিয়েন্স তো আছে। গ্রুপ অ্যাফিলিয়েশনসটা কি? এর আগে একবার বলেছিলেন টিম স্পিরিট, সেই গ্রুপ অ্যাফিলিয়েশনসটা। একটা প্রতিষ্ঠান যদি কোনোভাবে সাফল্য অর্জন করতে চায়, তাহলে ওই টিম স্পিরিট ছাড়া কোনো প্রতিষ্ঠান কিন্তু কখনোই গোল অর্জন করতে পারে না। যতই সফলতা অর্জন করার পরে একজন লিডারশিপ দাবি করে যে না আমার লিডিং এটা হয়েছে, হ্যাঁ তার লিডিং হয়েছে, কিন্তু গ্রুপ অ্যাফিলিয়েট, আপওয়ার্ড লিফটিং ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব না। তাহলে একটা বিজনেস কমিউনিকেশন কোন কোন ফ্যাক্টরগুলো বা কোন কোন এলিমেন্টস, হোয়াট আর দ্য এলিমেন্টস অ্যাফেক্টিং বিজনেস কমিউনিকেশন, describe the factors affecting business communication, or discuss the factor affect the business communication in upward downward communication, or discuss the factors that affects different types of business communication. আমরা বলবো কালচারাল ডাইভার্সিটি, ইমোশনাল ডিফারেন্স, মিসইন্টারপ্রিটেশন, পজিশনাল ডিফারেন্স, এডুকেশনাল difference, past experience, group affiliations, and functional relationships. আগামী দিন ক্লাসে কিন্তু আমি এখানে এইভাবে পয়েন্ট ধরে আপনাদেরকে আলোচনা করব, এবং শর্ট কোশ্চেন এখান থেকে আমি যেভাবে আপনাদেরকে ধরে ধরে দিয়েছি, মিস ইন্টারপ্রিটেশন, আমি এটারই দেখা যাচ্ছে বলবো যে কেউ একজন মিস ইন্টারপ্রিটেশনের শর্ট কোশ্চেনের 5 মার্কের আছে, আমি 3 লাইন বলেন, আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, চুপ করে থাকলে কিন্তু হবে না, বারবার টিউন করব। কিন্তু এই ভিডিওটা আমি এখনই আপলোড করব, এই শেষ হয়ে গেলে আপনারাও ডাউনলোড করবেন, কালকে যাওয়া আসার পথে আপনারা ইনশাল্লাহ আশা করি আমার কথাটা শুনবেন, যাওয়া আসার পথে একবার দেখবেন, এবং আমাদের যে গ্রুপে আছে লাইক দিবেন। লাইক দিলেই বুঝবো যে না হ্যাঁ আপনি কিছু দেখেছেন, বা একটা ইমোজি দেবেন যে আমি দেখেছেন। আপনারা যত ইফেক্টিভ হবেন আপনাদের জন্য আমার জন্য তত বেশি ভালো হবে। এখন আজকের এই আলোচনার উপরে কারো কোনো কোশ্চেন কোনো টপিকসে থাকলে আমাকে বলতে পারেন। একটা প্রশ্ন করি। অবশ্যই। বিষয়টা সুন্দর হচ্ছে, আলোচনা। হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনাদের যেই হ্যান্ড নোটটা পেয়েছি হাতে সেটা, এবং আপনার 2 দিনের আলোচনায় আমি বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে বিষয়টা দেখলাম, এবং প্রশ্নের প্যাটার্ন গুলো একটু দেখেছি গত বছর বা তার আগে, এইগুলাতে আমার কাছে মনে হচ্ছে বিজনেস কমিউনিকেশন সাবজেক্টটা আসলে খুব বেশি টাফ কিছু না, খুব ইজি বিষয়গুলাতেই কোশ্চেন হয়। কিন্তু এখানে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে এই প্রশ্নটা ধরা, যে এই প্রশ্নটা আসলে কি আন্ডারস্ট্যান্ডিং, জানতে চাচ্ছে আমার কাছ আন্ডারস্ট্যান্ডিং, থেকে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, কোশ্চেন গুলাকে আমি মানে, এখানে হচ্ছে আমাদের আরেকটা জেনারেশন গ্যাপ হচ্ছে, আমরা প্রত্যেকেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অবশ্যই ভালো আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এরা কিছু শব্দ ব্যবহার করে যেগুলা আসলে আপডেট ভার্সনের, যেমন আমেরিকান ইংলিশ গুলা যখন আমাদের মধ্যে ঢুকে তখন বিভিন্ন সময় নতুন শব্দের উৎপত্তি হয়। সিনোনিম এই এন্ড সব হ্যাঁ, এই শব্দগুলা সিলেকশনের কারণে আমাদের প্রশ্নটা বুঝতে একটু মনে হয় কষ্ট হচ্ছে। এই প্রশ্নটা আমরা খুব সহজে কিভাবে বুঝতে পারি, এই বিষয়ে কি কোনো পরামর্শ আছে কিনা? এই বিষয়ে পরামর্শ হচ্ছে, আমি আপনাদেরকে যেটা, আপনার প্রথমে শব্দগত একটু অর্থ করার চেষ্টা করবেন। মনে করেন আমি এখানে বলেছি ডিসক্রাইব দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইন অর ইনফ্লুয়েন্স দ্য বিজনেস কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন। এখন আপনি ফ্যাক্টরসটাকে আপনি আপনার মতন করে নেন, ফ্যাক্টরস বা ইনফ্লুয়েন্স, আপনি ইনফ্লুয়েন্স বুঝতে পারতেছেন না, আপনি ফ্যাক্টরস, তার মানে ফ্যাক্টরস এর একটা ওয়ার্ড আছে এলিমেন্টস,
বা কোন কোন বিষয়, এখানে সাবজেক্ট, এইটা ধরে আর ওই বিজনেস কমিউনিকেশন, আপনি এইভাবে একটু বঙ্গ অনুবাদ করে পড়তে পারেন, যেহেতু আমাদের মাথার ভেতরে একটু ওই বঙ্গ অনুবাদের ব্যাপারটা আসে সেই ক্ষেত্রে। আর এই আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে প্রতিটা প্রশ্ন আমি কিন্তু এই জন্য মার্ক করে আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই আমি এই জায়গাটা নিয়েছি যে আমি প্রত্যেকটা কোশ্চেন ভেঙে ভেঙে আমি আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করতেছি আমার তরফ থেকে, এবং আপনাদের বোঝানোর সাথে এটা করতেছি। আর আপনারা যেটা করবেন, আপনারা শব্দগত একটু অর্থ করে নেবেন। আমি এক্ষেত্রে একটা পরামর্শ দিতে পারি স্যার, সেটা হচ্ছে হুম। যে আপনি যেভাবে মার্ক করে পড়াচ্ছেন, প্রশ্নের সাথে সাথে বাংলা অর্থটা একবারে ভালো করে বলে দিলে আমরা এটা নোট করে নিলাম যে 10 নম্বর কোশ্চেনের অর্থ এইটা, পরবর্তীতে নিজেরা অ্যানালিসিস করার সময় বিষয়টা হ্যাঁ, ভালোভাবে হ্যাঁ, মাথায় ঢুকবে আর কি। হ্যাঁ, এটা নিয়ে এটা নিতে পারেন আপনি। এই যেমন আমি এখানে বলছিলাম ডিসকাস দ্য ফ্যাক্টর, আমি বলছি কোন কোন বিষয়গুলো বিজনেস কমিউনিকেশনে প্রভাব বিস্তার করে, বা কোন কোন জিনিসগুলো বিজনেস কমিউনিকেশন ইফেক্টিভ হওয়ার জন্য দায়ী, রেসপন্সিবল। এইটা কিন্তু এই যে অ্যাফেক্টিং ফ্যাক্টর অ্যাফেক্টিং, এটা কিন্তু বলতে পারে হোয়াট আর দ্য এলিমেন্টস রেসপন্সিবল ফর ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন, এটাও কিন্তু বলতে পারে। একই জিনিস কিন্তু ঘুরে ঘুরে সিনোনিম আউটার গুলো আসবে। আর ভাই যে আগের ভাই যেটা বললেন ওইটা সত্য কথা, যে কিছু আমেরিকান ব্রিটিশ ইংলিশের ব্যাপার স্যাপার আছে যারা কোশ্চেন করে, এরা যারা দেখা যাচ্ছে আধুনিক কেউ একজন কোশ্চেন করে ফেললে সে কিছু শব্দ চয়ন করে যেগুলো প্রচলিত না, সেজন্য আমাদের একটু প্রবলেম হতে পারে। জি, আর কারো কোনো কোশ্চেন? জি জি, আপনার যে প্রশ্নটা এখানে দেখা যাচ্ছে, এখানে আউটওয়ার্ড, ডাউনওয়ার্ড, একই প্রশ্ন অনেক কিছু জানতে চাচ্ছে, এগুলা সবগুলোর উত্তর না, তো এখানে এগুলাই। হ্যাঁ, এইখানে দেখেন এইটা ওইটা এইটা বুঝতে হবে। আমি আপনাকে যেমন বলি, আমি যখন এই কোশ্চেনটা লাস্টে যখন বলেছি তখন 3বার ওয়ার দিয়ে বলেছি। এখানে যে ডিসকাস দ্য ফ্যাক্টর অফ অ্যাফেক্টিং বিজনেস কমিউনিকেশন ইন, বিজনেস কমিউনিকেশনের কোন কোন ফ্যাক্টরগুলো প্রভাব বিস্তার করে সেটা কোথায়, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড এবং হরিজন্টাল কমিউনিকেশনে। তার মানে এই তিনটা হচ্ছে এই বিজনেস কমিউনিকেশনের টাইপস। আমি গত ক্লাসে যেটা বলেছিলাম যে আপওয়ার্ড, জি ডাউনওয়ার্ড, হরিজন্টাল, ভার্টিক্যাল, ক্রস কমিউনিকেশন, যখন আমি এটা টাইপসে যাব, এর পরের অধ্যায়তে আছে ওইখানে একেবারে ধরে ধরে টাইপসটা এমন অনেক কিছু ধরে আমি পড়াবো। যেমন আমি প্রথমে এরকম বলবো যে কমিউনিকেশন টু টাইপস, রিটেন, ওরাল। তারপর আমি ওরালকে ভাগ করব, রিটেনকে ভাগ করব, তারপরে সেই রিটেনের জায়গায় থাকবে, ওরালের জায়গায় ভার্বাল নন ভার্বাল থাকবে। তারপরে আপনার ওই রিটেন কমিউনিকেশন, মেইল কমিউনিকেশন, আইপি কমিউনিকেশন, এইভাবে ভাগ করা করে করে আমরা আলোচনা করব। হ্যাঁ, এটাকে টাইপস ধরে নেন। ঠিক আছে। হ্যাঁ, এটা তো একটা 20 মার্কের প্রশ্ন, এটা তো বিশাল হ্যাঁ, আনসার হওয়ার না এইটাই প্রশ্ন। একটা 20 মার্কের হবে না। 20 মার্কের আপনার কোশ্চেন থাকবে, আমি আপনাকে কোশ্চেন দেখাই, 4টা কোশ্চেন থাকবে, 3টা কোশ্চেন থাকবে। 20 মার্কের যে কোশ্চেনটা না, দেখেন জি গতবার যেটা আমাদের এসেছে, আমি আপনাকে একটু জি দেখাই, আপনারা হয়তো এখানে দেখতে পাবেন যে 6তমতে দেখতে পাচ্ছেন আশা করি। দেখেন এখানে জি 3টা কোশ্চেন দিয়েছে, দেখেন 3টা, ঠিক আছে, 20 মার্কের জন্য। এই জি দেখেন তারপরও দেখেন ভাগ করে দিয়েছে, 2 + 5 7, 5 4 + 4, মানে 2টা কোশ্চেন। এখানে আরো 2টা কোশ্চেন, হাউ ক্যান ডিস্টর্টেড ইনফরমেশন ক্রিয়েট আনএথিক্যাল কমিউনিকেশন ইন অর্গানাইজেশন, হাউ উইল ইউ এনশিওর এথিক্যাল কমিউনিকেশন ইন ইউর স্টিমড অর্গানাইজেশন। কিভাবে আপনি এথিক্যাল করতে, ওই যে আমরা এথিক নিয়ে একটা পয়েন্টে আলোচনা করলাম, এথিক্যাল কমিউনিকেশন কিভাবে স্টিমড, মানে স্টিম মানে কি, গতি বৃদ্ধি করা, ইন অর্গানাইজেশন কিভাবে আপনি এথিক্যাল কমিউনিকেশন এনশিওর করবেন। আপনি ব্রাঞ্চ অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার or ডেপুটি ম্যানেজার, হাউ ক্যান ইউ এনশিওর এথিক্যাল কমিউনিকেশন ইন ইউর প্রিমিস। আপনি আপনার যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চে আপনি এথিক্যাল কমিউনিকেশন একজন ব্রাঞ্চ ম্যানেজার, ডেপুটি ম্যানেজার হিসেবে কিভাবে এনশিওর করবেন। এটা তো আপনি এনশিওর করেন রেগুলার, তাহলে আপনি সেই দুটো কথা লিখে দেবেন, 4 4 মার্ক। আর যেখানে দেখবেন কোশ্চেনগুলোতে এরকম মার্ক ভাগ করা, চেষ্টা করবেন সেইটা অ্যান্সার করার। যত মার্ক ডিস্ট্রিবিউটেড হবে
তত আপনার মার্ক ওঠার সম্ভাবনাটা বেশি থাকবে। ঠিক আছে? জি। আর কারো কোনো কোশ্চেন? জি, কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করি। আগামী নেক্সট একটু কথা, আমাদের আরেকটা বিষয় হচ্ছে এই বড় প্রশ্নগুলো আমাদেরকে মনে হয় একটু ভালোভাবে বিস্তারিত ভাবে আলোচনা করলে আমাদের শর্ট কোশ্চেন গুলো এর মধ্যে থেকেই আমি হয়ে তো যাচ্ছে। এখানে, হ্যাঁ, এখানে তো আমি সেইভাবে আলোচনা করছি, তারপরও আমি তো আপনাদের থেকে ফিডব্যাক চাচ্ছি। আমি যদি কোনো একটা কোশ্চেন স্কিপ করে যাই, আপনার জানার প্রয়োজন মনে করতেছেন, আপনি আপনি আমাকে বলবেন যে এটা আরেকটু ডিটেলসে যান। আমি কিন্তু যখন একটা কোশ্চেন আলোচনা করতেছি, আমি কিন্তু তিনটা পার্ট, আমি ক্লাসের প্রথমেই বলেছি যে আমি তিনটা পার্টই বলে যাব। শর্ট কোশ্চেনটাও থাকবে, কম্পারিজনও থাকবে, এটাও থাকবে, যে পরে যে ক্লাসে এটাই, কারণ এই ক্লাসটা দীর্ঘ করতে আজকে মাত্র 10টা কোশ্চেন পড়িয়েছি, মানে 10টা তো না, না, 3টা তো ছিল, 9 7টা নাম্বার হবে। কোশ্চেনটা স্কিপ করে গেছেন সম্ভবত ভুলবশত। না, 9 নাম্বারটা মনে হয় যে কারণে হয়তো দেখি আমি কি করছি, হয়তো যে গুরুত্ব মনে করিনি আমি, কিন্তু আপনার কাছে আমি না না, ওইটা গুরুত্বপূর্ণ ছিল এবং আপনি গতকালকে এটা নিয়ে একটু আলোচনা করেছেন এই যে যে 7-6। হ্যাঁ 7-6, এই যে কম্পেয়ার কন্ট্রি, এই জন্য তাহলে এই গেছি যে গতকালকে আমি 7-Cটা বলে গেছি, সেই জন্য কিন্তু আমি স্কিপ করে গেছি এখানে, এই যে আমার মনে পড়ছে এখন। ঠিক এইভাবে তারপরেও যদি আপনার জানার দরকার হয়, আপনি বলবেন যে এটা আরেকটু আলোচনা করেন, বা এটা আমাদের জন্য মনে হয় আরেকটু ইফেক্টিভ হতো, তাহলে আমরা তো সেই সিস্টেম ওয়েতে আমরা যাব। আপনাদের থেকেও ফিডব্যাক আশা করার জন্য আমি অনেক সময় বিভিন্ন টেকনিক অবলম্বন করবো, যেটা আপনাদের কাছে মনে হবে যেন কি করলো এটা, দেখি এটা জিজ্ঞেস করেছি, সেই জিজ্ঞেসটা যদি আপনাদের থেকে না আসে, আমি চেষ্টা করবো তো ফাঁকি দিয়ে, কম দিয়ে কি করে বোঝাই যায়, কিন্তু আপনাকেও আদায় করে নিতে হবে। এই জায়গাতেই আমরা থাকবো ইনশাল্লাহ। আর আরেকটা যেন কি বলছিলাম, যে এই পয়েন্টগুলো আমি কিন্তু যখনই আলোচনা করতেছি তিনটা জিনিস আলোচনা করতেছি, দেখবেন এই আমার প্রতিটা কোশ্চেন আলোচনার সময় আপনারা একটু দেখবেন যে আমি কিন্তু এই ধরে ধরে পয়েন্টগুলো বলতেছি। আর কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আজকে এখানে শেষ করি। নেক্সট সপ্তাহে উইকে আপনার ক্লাস কয়দিন পাবো? 2 দিন। নেক্সট উইকে আমাদের ক্লাস হচ্ছে 10-11, 12 তারিখে আমাদের 11, নির্বাচন। 11 তারিখে আমরা 12 তারিখ। 11 তারিখ ক্লাসটা আমরা করব না, হ্যাঁ, কারণ ওই দিন পরের দিনই নির্বাচন। হ্যাঁ, আর 11 তারিখ 12 তারিখ ক্লাস করা সম্ভব হবে না। না, 12 তারিখ করব না, কিন্তু 10 তারিখ রাতে আপনারা যারা মানে অনেকেই ছুটি পাচ্ছেন, 10 তারিখে তো অনেকেই বাসায় যাবেন, তারপরেও আমরা ওই 10 তারিখের ক্লাসটা করব, কারণ তারপরে সপ্তাহে আবার রমজানের এই 18 তারিখে রমজান পড়তে পারে, রমজান পড়লে শিডিউলটা শুক্র শনিবারে চলে যাবে, হ্যাঁ। তারপর 17 তারিখ তো আমাদের ক্লাস করতেই হবে, তো আমরা 10 তারিখের ক্লাসটা করব আশা করি সবাই, হ্যাঁ, ঠিক আছে। জি। ইনশাল্লাহ। 10 তারিখে 11 ক্লাস তারিখ করব, ক্লাসটা 11 তারিখ স্যার, হয়তো 11 নাও করতে পারি। ওই ক্লাসটা স্যার 13-14 তারিখ নেওয়া না, যায় না? 11 তারিখে স্যার আমরা এই 11 তারিখে ব্যস্ত ব্যস্ত না না, থাকবো তো স্যার, 12 তারিখে হ্যাঁ, তেরো থাকবো তো। তারিখে 13 তারিখে 14 তারিখে আপনাদের অন্য ক্লাস আছে, সেখানে তো আপনারা 3-4টা ক্লাস আছে তো, আচ্ছা, যদি সম্ভব স্যার হয়। আগে নেওয়া যায় না? আগে আগে না, আগে তো আপনাদের ক্লাস আছে, এখানেও তো ক্লাস আছে, 9-10 আমারও ক্লাস আছে এই 9টার সময়। আমাদের ক্লাস এইটা আমরা মেক আপ করে যাব আমরা যখন, এটা আমরা এই শেষে, আর যেমন থাকবে আপনার পরীক্ষার আগ পর্যন্ত আমাদের ক্লাসটা, আমরা কিন্তু ওই যে অন্যান্য কোচিং এর মতো নির্দিষ্ট শিডিউল করে রাখি না, যে আমরা 21টা ক্লাস নিব বা আমরা 10টা ক্লাসে শেষ করে দেবো। অনেকে বিজ্ঞাপন দিচ্ছে 2 মাসেই, পরীক্ষার এই 2 মাসেই 14টা ক্লাস করলে বা 12টা ক্লাস করলেই আপনার হয়ে যাবে, তাদের ক্লাসও এরকম শর্ট। আপনার সিলেবাস না হওয়া পর্যন্ত আমরা মেকআপ ক্লাস, রিভিউ ক্লাস নেব, পরীক্ষার আগের দিনও নিব আমরা। এই সময় আপনারা যদি থাকেন তাহলে এই যে 18 রোজার ভিতরে তো চলে যাবে, এই 11 তারিখে যদি আপনারা না পারেন, ওই যে ভাই বললেন যে 13-14 তারিখে যদি সম্ভব হয়, আমাদের যে শিডিউল আছে ফাঁকা থাকলে আমি টাইম স্পেন্ডের সাথে কথা বলে আপনাদের গ্রুপে দিয়ে দেবো। সবাই আমাদের চ্যাট গ্রুপে এই 16 জন সবাই আছেন, জয়েন আছেন? আমি কি লিঙ্কটা আবার দিব? আপনাদের দরকার আছে, কারণ সবাই আছেন গ্রুপে? না, লিঙ্কটা আমার গ্রুপে লাগবে, আমার লাগবে। দিয়ে দেন স্যার। আচ্ছা, আমি গ্রুপ লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, যে কি আমার ব্যাংকিং বার্তা? ব্যাংকিং বার্তাতেও থাকলে ওটাও কমন গ্রুপ, আর আমাদের এই যে বিজনেস কমিউনিকেশনের যে গ্রুপটা আছে আমি সেটা দিব। ব্যাংকিং বার্তাতে তো কি আপনি আছেন?
হ্যাঁ, ব্যাংকিং বার্তাতে আছে কিন্তু বিজনেস কমিউনিকেশনের গ্রুপে নেই। হ্যাঁ, বিজনেস কমিউনিকেশনে যারা শুধুমাত্র অ্যাডমিশন নিচ্ছে তাদের জন্য থাকছে। হ্যাঁ, প্লিজ জি জি। একটু দিয়ে দেন কাইন্ডলি। আমি এখানে বিজনেস কমিউনিকেশনটা দিয়ে দিচ্ছি একটু। এখানে অনেক গ্রুপে তো কোন প্রস্তুতি প্ল্যাটফর্ম বিজনেস কমিউনিকেশনটা কোন অনেক কিন্তু খুঁজে পাওয়াটা কষ্টকর হয়ে যায়। আচ্ছা দিয়েন স্যার, পরে দিলেও হবে আচ্ছা, পরের ইনশাল্লাহ। ক্লাস আমি দিব না। আপনারা যারা বিজনেস কমিউনিকেশন এই যে বার্তাতে আছেন, ওটাও অ্যাডমিন আমি হিসেবে আছি ওখানে। আমি আমাদের ব্যাংকিং এর জন্যই রাখছি আমি ওটাতে। এখন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবাইকে আবারও রিকোয়েস্ট, একটু পড়বেন, একটু দেখবেন। আশা করি নেক্সট ক্লাসে আমাদের সবার সঙ্গে ভালোভাবে সাক্ষাৎ হবে। সবাই রেসপন্স করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।